দর্শক, এদিকে গোপনে শেখ হাসিনাকে সাহায্য করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। গোপন তথ্য ফাঁস, কঠিন বিপদে পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। দর্শক, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা সফল সফর কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটা ওনার যারা সমালোচক আছেন যেটা অপ্রয়োজনীয়। রাষ্ট্রসংঘের কাছ থেকে বড় আশ্বাস পেল বাংলাদেশ। নতুন বাংলাদেশ তৈরির কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবে রাষ্ট্রসংঘ। বদলের বাংলাদেশে কমছে অর্থনৈতিক ঝুঁকি। এর আগে বিশ্বের বহু দেশেই তো গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু বাংলাদেশ যেন সম্পূর্ণ আলাদা। গোটা বিশ্ব মঞ্চে বাংলাদেশ কেন এত সাপোর্ট পাচ্ছে? যেখানে IMF অব্দি বলছে এত বড় গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশে কমছে ঋণের ঝুঁকি। বাংলাদেশ এত তাড়াতাড়ি রিকভার করলো কিভাবে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। গোপনে গোপনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করতে রাষ্ট্রপতি এমন তথ্য জানিয়ে কথা বলেছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন দেশে আসতেই কিন্তু ডক্টর ইউনূস মহা বিপদে পড়েছে। হঠাৎ ডক্টর ইউনূসের কে এমন বিপদ, সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, ডক্টর ইউনূসকে নিয়ে এবং সমন্বয়কদের নিয়ে কিন্তু ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস করেছে গোলাম মাওলানা রনি সাহেব। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। রাষ্ট্রসংঘের কাছ থেকে বড় আশ্বাস পেল বাংলাদেশ। নতুন বাংলাদেশ তৈরির কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবে রাষ্ট্রসংঘ। বদলের বাংলাদেশে কমছে অর্থনৈতিক ঝুঁকি। এর আগে বিশ্বের বহু দেশেই তো গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু বাংলাদেশ যেন সম্পূর্ণ আলাদা। গোটা বিশ্ব মঞ্চে বাংলাদেশ কেন এত সাপোর্ট পাচ্ছে? যেখানে IMF অব্দি বলছে এত বড় গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশে কমছে ঋণের ঝুঁকি। বাংলাদেশ এত তাড়াতাড়ি রিকভার করলো কিভাবে? যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অব্দি বলছেন রাষ্ট্র সংস্কারের কাজে তারা সব সময় মোহাম্মদ ইউনূসের সাথে আছেন। আর এবার তো খোদ রাষ্ট্রসংঘ আশ্বাস দিল তারা বাংলাদেশকে সাহায্য করতে তৈরি। কেন বিশ্ব দরবারে এত গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ? এর আগে 15 বছর রাষ্ট্রসংঘের কাছে কি পেয়েছিল বাংলাদেশ? আর কিসের ভিত্তিতে রাষ্ট্রসংঘ সাহায্য করে? নির্বাচিত সরকার, সেনাশাসক কিংবা গণ অভ্যুত্থানের সরকারের প্রতি কেমন দৃষ্টিকোণ থাকে রাষ্ট্রসংঘের? এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা ঠিক কি? হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান গোটা বিশ্বের কাছে এক আলাদাই নজির তৈরি করেছে। কিন্তু দেখুন, এমনটাও তো নয় যে বাংলাদেশে প্রথম গণ অভ্যুত্থান হয়েছে। এর আগেও বিশ্বের বহু দেশে এর চেয়েও বড় বড় আন্দোলন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গেছে। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি আমাদের আরও 2 পড়োশী পাকিস্তান এবং শ্রীলঙ্কার কথা। কিন্তু কই, বাকিরা তো এতটা গুরুত্ব পায়নি যতটা বাংলাদেশ পাচ্ছে। IMF তো স্পষ্টই জানিয়েছে নতুন বাংলাদেশে অর্থনীতির ঝুঁকি এখন অনেকটাই কম। এখন দেশটিকে সামনে এগিয়ে নিতে হলে বৈদেশিক খাতে যথেষ্ট উন্নতি করতে হবে, বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে হবে। কিভাবে এত তাড়াতাড়ি ফাইট ব্যাক করছে বাংলাদেশ? আজ বিশ্ব দরবারে মোহাম্মদ ইউনূস জোর গলায় বলছেন তিনি এক নতুন বাংলাদেশ করবেন, যে দেশে থাকবে না কোনো বৈষম্য। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচবে। তার মাস্টার প্ল্যানটা ঠিক কি? কেবল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে অন্য চোখে দেখছে বিশ্বের মানুষ, নাকি এর পিছনে অন্য কোনো গূঢ় কারণ রয়েছে? অনেকেই বলছেন ভূপ্রাকৃতিক দিক দিয়ে বাংলাদেশ আমেরিকার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেন্ট মার্টিনের উপর নজর রয়েছে আমেরিকার। সেটাই কি একমাত্র কারণ? ঠিক কোন কোন পয়েন্টে বাংলাদেশের এই বিরাট আন্দোলন বাকিদের চেয়ে আলাদা? কেন বিশ্ব দরবারে এতটা গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ? উপরোক্ত যে বিষয়গুলির কথা আমরা বললাম সেগুলি নিয়েই বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের প্রতিবেদনে। আজ পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করার চেষ্টা করব যে বাংলাদেশ কেন আলাদা। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই দর্শক হিসেবে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাবেন। সবার আগে আমরা জানবো যে কাকে বলে গণ অভ্যুত্থান। এটা এমন একটা পরিস্থিতি যেখানে ক্ষমতায় থাকা শক্তি বা শাসক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য গোটা একটা দেশ বা জাতি একজোট হয়ে যায়। তখন লক্ষ্যটাই হয় শাসককে উৎখাত করা। এ ধরনের আন্দোলনে সব শ্রেণীর মানুষরা সামিল হয়ে যান, যে কারণে অভ্যুত্থানের সঙ্গে গণ কথাটি যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে আন্দোলনটি কোনো একটা দিক থেকে শুরু হয়, সরকার সেটিকে দমন করার চেষ্টা করে। শুরুর দিকে আন্দোলনকারীরা নির্যাতিত বা
শিকার হন, তখন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়তে থাকে, যা আন্দোলনকে নতুন বেগ দেয়। বাংলাদেশের জুলাই আগস্টের আন্দোলনের সময় কিন্তু আমরা সেটাই দেখেছি। আমরা দেখেছি কিভাবে কোটা সংস্কার আন্দোলন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, কিভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়াই করেছিল এবং সবশেষে বিজয় হাসিল করেছে ছাত্ররাই। কিন্তু তারপর অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের নানান প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত তৈরি হয়েছে। ক্ষেত্র বিশেষে বহু মানুষের উপর হামলাও চালানো হয়েছে। হুমকির মুখে পড়েছিল বাংলাদেশের অর্থনীতি। কিন্তু এখন আইএমএফ তো বলছে অন্য কথা। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে ঝুঁকির সংখ্যা এখন অনেকটাই কমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক আমদানির এলসি মার্জিনের ওপর থেকে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে দেখছে। এর আগে গত সরকারের সময়ে আইএমএফ আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়ার সুপারিশ করেছিল। তবে দেখুন, আইএমএফ তো আর কাউকে মুখ দেখে সাহায্য করে না বা কোনো ব্যক্তি বিশেষে সাহায্য প্রদান করে এমনটাও নয়। আইএমএফ তৈরি হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশকে তাদের অর্থনৈতিক ক্রাইসিসের সময় সাহায্য করার জন্যই। এর আগে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ সহ আরও একাধিক দেশকে সাহায্য করেছে আইএমএফ। তবে আইএমএফ এর থেকে লোন পেতে গেলে কিন্তু আইএমএফ এর বেশ কিছু নির্দিষ্ট রুলস বা পলিসিকে মেনে চলতে হয় এবং একটা নির্দিষ্ট হারে সুদও কিন্তু আইএমএফকে দিতে হয়। সেই নীতি মেনেই কি বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে সাহায্য পাচ্ছে, নাকি এখানেও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ক্যারিজমা? এর আগে 2023 সালে বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ 115 কোটি 80 লাখ ডলার ঋণ পেয়েছিল। তার মধ্যে 27 কোটি 22 লাখ ডলার ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জন্য 470 কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি চালু রয়েছে, যা আরও 300 কোটি ডলার বাড়ানোর জন্য বাংলাদেশ প্রস্তাব করেছে। এবং উল্লেখযোগ্য বিষয় হলো এই বিষয়ে আইএমএফ সম্মতিও প্রকাশ করেছে। কিন্তু কেন? দেখুন, যখনই কোনো দেশে এরকম গণ অভ্যুত্থান হয় তখন আইএমএফ এর নজর থাকে সেই দেশের সেনাপ্রধান বা দায়িত্বশীল সরকার কি কি পলিসি গ্রহণ করছে তার উপর। আর এখানে বলতেই হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পলিসির কথা। মূল্যস্ফীতির হার কমাতে মুদ্রানীতিকে সংকোচনমুখী করার কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপকে সময়োচিত পদক্ষেপ হিসেবেই দেখছে বিশ্বব্যাংক। এমনকি বিশ্বব্যাংক তো এটাও বলছে এই ধরনের পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল। সংস্থাটি জানিয়েছে এলসি মার্জিন তুলে দেওয়ার ফলে বাংলাদেশের বাজারে কিন্তু এবার প্রতিযোগিতা বাড়বে। এর মাধ্যমে ডলারের আয় বাড়াতে দেশের ব্যাংকগুলির মধ্যেও প্রতিযোগিতা বাড়বে। তারা ডলার সংগ্রহের চেষ্টা করবে এবং এতে আমদানি পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হবে। মাথায় রাখতে হবে বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশই কিন্তু আমদানি নির্ভর। তাই বলাই যায় যে অন্তর্বর্তী সরকার যে পলিসি গ্রহণ করছে তাতে সমর্থন রয়েছে বিশ্বব্যাংকের এবং স্বাভাবিকভাবেই এর জন্য কিছু শর্তও বেঁধে দিয়েছে আইএমএফ। বিশ্বব্যাংক জানিয়েছে আগামী দিনগুলিতে বাংলাদেশকে বৈদেশিক খাতে উন্নতি করতে হবে, স্থানীয় মুদ্রায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এর জন্য সরকারকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে এবং সবার আগে সরকারকে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, যাতে ঋণের চাপ হ্রাস পায় এবং সুদের বোঝাও কমে। এবং এই পদক্ষেপগুলি ঠিকঠাক পালন করলেই বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে মনে করছে আইএমএফ এবং এতে করে দেশটির অর্থনীতিও আবার ঘুরে দাঁড়াবে। বিশেষজ্ঞরা বলছেন এখানেই বাকিদের চেয়ে আলাদা হয়ে গেছে বাংলাদেশ। দেখুন, পৃথিবীর ইতিহাসে গণ অভ্যুত্থানের অনেক নজির রয়েছে, তবে বাংলাদেশ যেন এক্ষেত্রে অনন্য। হ্যাঁ, এটা ঠিক কথা যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বা রাজনৈতিক মহল এখনো অস্থির। তবে রাষ্ট্রসংঘের মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিয়ে যেসব প্ল্যানের কথা বলেছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রশংসার দাবি রাখে। তিনি এক নতুন রাষ্ট্র গড়ার কথা বলেছেন, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখিয়েছেন। তিনি বলেছেন আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর হলো ছাত্ররাই। এর আগেও বিশ্বে বহু জাগরণ, বহু আন্দোলনের ইতিহাস আমরা পড়েছি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফরাসি বিপ্লবের কথা। ফরাসিতে সেই বিপ্লব ছিল সামন্ততন্ত্রের বিরুদ্ধে। সেই বিপ্লব আমাদের কাছে রেনেসা বা এনলাইটেনমেন্ট নামে পরিচিত। এছাড়া সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ভিয়েতনামের যুদ্ধেও বিশ্বের ইতিহাস বড় জায়গা করে নিয়েছে। এই যুদ্ধের বিরুদ্ধে আবার বিশ্বজুড়ে সাংস্কৃতিক পরিবর্তনের জোয়ার বয়ে যায়। আরেকটি ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলাই যায়, সেটি হলো চীনের সাংস্কৃতিক বিপ্লব। এটিও সংগঠিত হয় ছাত্রদের নেতৃত্বে। যদিও তার সফলতার মুখ দেখেনি পুরোপুরি, তবে এর প্রভাব শুধু চীন নয়, বিশ্বের ইতিহাসকে নাড়া দিয়েছিল, যার প্রভাবেই ফ্রান্সের বিপ্লব হয়। এর আগে বেশ কয়েকটি গণ অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। এই খণ্ডে অনেক শক্তিধর স্বৈর শাসকের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটেছে। ব্রিটিশ উপনিবেশ পেরিয়ে পাকিস্তানি শাসন এবং এরপর স্বাধীন বাংলাদেশেও কয়েকবার গণ অভ্যুত্থান সংঘটিত হয়। তবে সর্বশেষ ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল ছাত্রদের দ্বারা। বাকিদের মতো হয়তো একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নেবে বাংলাদেশের 2024 সালের গণ অভ্যুত্থান। যদিও এরপর বাংলাদেশের ভবিষ্যৎ কী বা মোহাম্মদ ইউনূস তার সমস্ত দাবি বাস্তবায়িত করতে সক্ষম হবে কিনা সেটা তো সময়। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা সফল সফর কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটা ওনার যারা সমালোচক আছেন যেটা অপ্রয়োজনীয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন পজিটিভলি, যে দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় এই সফরে
বর্তমানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রটা আমরা খুবই অর্থনৈতিক সংকটে ভুগছি। আর এই যে বড় ধাক্কাটা, সেটার জন্য দরকার ছিল বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য সহযোগিতা। হাওলাত বলাতি মাগনা তো আর কেউ দেয় না, তারপরেও সাহায্য করার মতন আমাদের মিত্র শক্তি বেসিক্যালি ওরকম ছিল না। IMF থেকে বলেন, বিশ্বব্যাংক বলেন, IDB বলেন, যাই বলেন, বা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করা, সেই জায়গাগুলোতে তার এই সফর ব্যাপক গুরুত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে সমন্বয়কদের যে বাড়াবাড়ি, এটি এখন বিরক্তির চরম সীমান্তে পৌঁছে গিয়েছে। আমরা যারা সাধারণ আমজনতা, তারা সবাই বিরক্ত, ভীষণ রকম বিরক্ত। এদের বেশিরভাগ যারা সদস্য রয়েছেন, তাদের কর্মকাণ্ড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সরকারে তাদের যে অন্তর্ভুক্তি, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই দেশে এমন সব ঘটনা ঘটছে মানুষের মন এবং মননে, যেটি আমরা কখনোই কোনো অবস্থাতে আমাদের এই সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা দেখিনি। এখানে সমন্বয়করা যারা ছাত্র, তারা শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছেন, শিক্ষকদেরকে শপথ বাক্য পড়াচ্ছেন, তারা ডিসি এবং এসপি কারা হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন। এরপর বড় বড় রাজনৈতিক নেতা, তারপর আমলা, সাবেক আমলা, তারা বলতে গেলে এদের কাছে অনেকটা মাহরুম হয়ে পড়ছেন, অসহায় হয়ে পড়ছেন। একটা উদাহরণ দিই, আমাকে একজন এডিশনাল সেক্রেটারি সাহেব ফোন দিলেন, যিনি গত 15 বছর ধরে ভীষণ রকম বঞ্চিত, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য। তো তার প্রমোশন আটকে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার, কিন্তু তাকে সব সময়টাতে খারাপ একটা জায়গাতে পোস্টিং দিয়ে রেখেছে। তো এই সময়টিতে যেহেতু একটা পরিবর্তন এসেছে, তিনি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করলেন, বিএনপিপন্থী কয়েকজন সাবেক আমলা যারা অফিসার্স ক্লাবে খুবই শক্তিশালী, তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারা খুব অসহায় ভঙ্গিতে বললেন যে আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করো। তো এই হলো বাস্তব অবস্থা। এরপরে অন্যান্য ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন তাদেরকে একটা সময় জামাত খুব পছন্দ করতো, তারপরে ভিপি নূর তিনিও খুব পছন্দ করতেন, অন্যান্য তরুণ যে সকল রাজনীতিবিদ ছিলেন তারাও তাদের পক্ষে কথা বলেছেন। আর আমি তো তাদের সমর্থনে আসলে সবসময়টাতেই দরাজ দিয়েছিলাম এবং গত 1 মাস যাবত আমি কোনো টেলিভিশন টক শোতে যাই না, বিভিন্ন কারণে শরীরটা ভালো যাচ্ছে না। তো আমি আমার যে ইউটিউব চ্যানেল, এখানে তাদেরকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য কখনো করিনি। আর তারা যখন ছিলেন বলতে গেলে এই একেবারে নতুন তাদের যে বাসর বা মধুচন্দ্রিমা, ওই সময়টাতে আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আবাবিল পাখির মতো তারা এসেছেন, কিন্তু সেই যে মানুষের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, এটি এখন রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে যে 3 জন গিয়েছেন সমন্বয়ক রূপে আমেরিকাতে, সেখানে যে সকল কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এবং সেখানে এই 3 জন সমন্বয়ককে কেন্দ্র করে সভামঞ্চে, বিল ক্লিন্টনের সভামঞ্চে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা নিয়ে বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে। আবার সমন্বয়কদের মধ্যে একজনকে মাস্টার মাইন্ড বলায় অন্য যারা সমন্বয়ক রয়েছেন তাদের ভীষণ রকম যে সম্মানবোধ, সেখানে তারা আহত হয়েছেন। এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হলো, যারা এই 2 জন উপদেষ্টা পরিষদে রয়েছেন পূর্ণ মন্ত্রীর মর্যাদাতে, তো তাদেরকে প্রথম থেকেই অন্যান্য যারা সমন্বয়ক তারা অনেকটা চুপ হয়ে গেছেন বটে, কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেননি। তারা পরিবেশ এবং পরিস্থিতির কারণে তাদের সাথে যোগ্যতম যে সকল সমন্বয়ক রয়েছেন উপদেষ্টা পরিষদে যাননি বা যেতে পারেননি, বাইরে রয়েছেন। কিন্তু যে 2 জন গিয়েছেন তাদের সাথে বাইরে যারা ছিলেন তাদের যে ভূমিকা অনেক বেশি। তো যার জন্য সমন্বয়ক তো বটেই, সাধারণ মানুষের প্রশ্ন যে এত শত সমন্বয়কদের মধ্যে কেন এই 2 জনকে হঠাৎ করে বেছে নেওয়া হলো, এদের ভিত্তি কি, এদের যোগ্যতা কি, এদের সঙ্গে কি কানেক্টিভিটি আছে, এরা কি কোনো এমন বিশেষ কানেক্টিভিটির কারণে এখানে এলো, দেশি না বিদেশি সেই কানেকশন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। যদি আন্দোলন ধরেন, তাহলে আন্দোলনের কবর রচনা হয়ে গেছিল হারুনের ভাতের হোটেলে। তো সেই হারুনের ভাতের হোটেল থেকে এই আন্দোলনকে আবার রাজপথে যারা নিয়ে এসেছেন, তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুড়িল বিশ্বরোড এবং বসুন্ধরা এলাকাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, উত্তরাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, বিশ্বাস করেন তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। দুর্ভাগ্য, আমরা তাদের মধ্যে থেকে একজনকেও সমন্বয়ক হিসেবে এখানে দেখিনি। যদি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যদি রাস্তায় না নামতেন, তাহলে কোনো অবস্থাতেই আন্দোলন সফলতা হতো না। এবং হারুন যে কাণ্ডটি করেছিলেন, অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে ভাতের হোটেলে খাইয়ে যে কর্মটি করেছিলেন, সেই কর্মটা শতভাগ সফল হতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বেরোনা নামতেন। অন্যদিকে একটা সময় যখন বিশেষ করে 5 তারিখে, আগস্ট মাসের 5 তারিখে, আগস্ট মাসের 3 তারিখ থেকে যেভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা যেভাবে মাঠে নেমেছেন এবং প্রথম থেকে যেভাবে তারেক রহমান সাহেব এইখানে সমর্থন দিয়েছেন, বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, এটি আমি নিজে সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে
যাকে বলা হয় তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি বিএনপি সমর্থন দেয় তাহলে এটি পলিটিক্যাল কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না, এবং এই আন্দোলনটা আলটিমেটলি সরকার পতনের আন্দোলন না, এটা একটা কোটা বিরোধী আন্দোলন। কিন্তু জনাব তারেক রহমান সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেননি, তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মী, যুবদলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল। আর জামাত তো এখানে প্রথম থেকেই সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই আন্দোলনের সঙ্গে ছিল। এর সঙ্গে গণ অধিকার পরিষদ এবং দুটো ভিপি নুরের গণ অধিকার পরিষদ এবং রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদ যুগপথভাবে তারা কিন্তু রাজপথে ছিল এবং সর্বোচ্চ তারা চেষ্টা করেছে, ত্যাগ এবং তিতিক্ষা তারা প্রমাণ করেছে এখানে, এবং গ্রেপ্তার বরণ করেছেন, জুলুম এবং নির্যাতনের তারা শিকার হয়েছেন। তো কাজেই এখানে হঠাৎ করে দেখা গেল যে কারোর সঙ্গে কোনো আলোচনা নাই, কথা নাই, বার্তা নাই, বৈঠক নাই, কোনো কিছু নাই। তিনি ফ্রান্স থেকে উড়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং অনেকটা ভিসি এসেই আসলাম, দেখলাম এবং জয় করলাম এবং টুক করে বসে পড়লাম ক্ষমতার চেয়ারে। ক্ষমতাটা আসলে এত সহজ জিনিস নয়। দুই নম্বর হলো যে সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হবে, এটা একেবারেই আমরা কেউ কল্পনা করিনি। আমরা যুগপৎভাবে বিস্মিত, হতাশ, এবং আমরা এতটা বিক্ষুব্ধ যে আমরা অনেকটা বলতে গেলে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমরা কোনো কথা বলতে পারিনি, যেটা এখন আমরা কিন্তু সবাই বলছি। সাধারণত আমরা আশা করেছিলাম যে যেটি হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলবেন এবং তাদের কাছ থেকে একটা তালিকা নিয়ে তিনি একটি ছোট বা মাঝারি উপদেষ্টা পরিষদ গঠন করবেন এবং একটা পলিটিক্যাল কনসাস নিয়ে, পলিটিক্যাল যাকে বলে ভিশন নিয়ে, মিশন নিয়ে তিনি তার সরকার পরিচালনা করবেন। সেক্ষেত্রে 6 মাসের জায়গায় যদি 2 বছরও হয়, 3 বছর হয়, 5 বছর হয়, এটি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো রকম আপত্তি থাকার কথা না এবং তারা সেই আপত্তি কখনো করতো না। কিন্তু তিনি এসে যেভাবে এনজিও গ্রাম তিনি করলেন, অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং এনজিওদের লোকজনদেরকে নিয়ে যেভাবে এটি সরকার গঠন করলেন এবং এখন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করছেন, তাতে করে মানুষ রীতিমতো হতাশ হয়ে পড়েছে, অস্থির হয়ে পড়েছে এবং বিরক্ত হয়ে পড়েছে। তো এখানে যে সকল বিরক্তির কাণ্ড ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্তির কারণ হলো এই সমন্বয়কদের কাউকে কাউকে তিনি মাথায় তুলেছেন আর কাউকে কাউকে তিনি ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে সমন্বয়কদের মধ্যে যে বন্ডেজ ছিল প্রথম দিকে, সেই বন্ডেজটা কিন্তু এখনো নেই। দ্বিতীয়ত, এই সমন্বয়কদের মধ্যে যারা সরকারে আছেন কিংবা সরকারের বাইরে আছেন, তাদের অনেক কর্মকাণ্ড নিদারুণভাবে সমালোচিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা এই সমন্বয়ক হিসেবে এখন আছেন, তারা আমাদের এই সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। এদের সর্বোচ্চ টার্গেট ছিল বিসিএস করে একজন সহকারী কমিশনার হওয়া, কাস্টমসের কর্মকর্তা, অর্থাৎ এন্ট্রি লেভেল, বিসিএস এর এন্ট্রি লেভেল সর্বোচ্চ। এবং এই সমন্বয়কদের মধ্যে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা হতো 10% তারা বিসিএস এর চান্স পেতেন কিনা সেটি আমরা বলতে পারবো না। তো তাদের সর্বোচ্চ স্বপ্ন ছিল একজন বিসিএস কর্মকর্তা হওয়ার এবং তাদেরকে আমরা মন্ত্রী বানিয়ে দিয়েছি। অর্থাৎ মনে করুন যে একটা মানুষ প্রায় 40 বছর চাকরি করে সহকারী কমিশনার থেকে সে একেবারে সচিব পর্যন্ত হলো, সচিব পর্যন্ত হওয়ার পরে সিনিয়র সচিব হলেন তিনি, তারপরে সংস্থাপন সচিব হলেন, ক্যাবিনেট সচিব হলেন, তারপরে ক্যাবিনেট সচিব হিসেবে তিনি রিটায়ার্ড করলেন, রিটায়ার্ড করার পর তিনি এমপি হলেন, তো এমপি হওয়ার পরে আবার তিনি মন্ত্রী হলেন। এইভাবে যদি বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে প্রতি 1000 জন আমলাদের মধ্যে একজনও কিন্তু মন্ত্রী এবং এমপি হতে পারেনি। স্বাধীনতার পর থেকে এইভাবে যত আমলা সচিব হয়েছেন তাদের মধ্যে আপনি যদি দেখেন যে কয়জন সচিব এমপি হয়েছেন, আবার কয়জন এমপি মন্ত্রী হয়েছেন। সরি যেখানে নূর মোহাম্মদ সাহেবের মতো মানুষ, তাকে দল মন্ত্রী বানায়নি, আর সেখানে একেবারে সমন্বয়করা রাতারাতি মানে আলাদিনের চেরাকের মতো মন্ত্রীর চেয়ারে গিয়ে বসছেন। এটা দৃষ্টিকটু এবং এটা অনেকের জন্য অবমাননাকর। বিকজ যদি 25 বছর বা 22 বছরের একজন জনপ্রতিনিধি হন এবং তিনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন, মন্ত্রী হন, তিনি যদি মন্ত্রী হয়ে এমপি হয়ে মন্ত্রীর চেয়ারে বসেন তাহলে আমলাতন্ত্র মেনে নেয়। কিন্তু এই যে যারা যুবক তাদেরকে আপনি যখন চেয়ারে বসিয়েছেন, ফলে ওই মন্ত্রণালয়ের যত কর্মকর্তা রয়েছেন তারা সবাই বিব্রত বোধ করেন, অপমান বোধ করেন এবং ঘরে এসে স্ত্রী পুত্র সন্তানদের কাছে এদেরকে নিয়ে বিশুদ্ধার করেন, ঠাট্টা মস্করা করেন। এটাই হলো স্বাভাবিক। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এইভাবে বলেছি। অনেক বড় বড় আমলা মন্ত্রীরা যদি যোগ্য না হয় তারা পিছনে কি ধরনের কথা বলে তার একটা ছোট উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। একবার মনোজন সুফিয়ানকে যখন মন্ত্রী বানানো হলো, তো আমি এক সচিবের সাথে কথা বলছিলাম। তো সচিবের সঙ্গে কথা বলার পরে সচিব খুব বিরক্ত হয়ে বলেন যে স্যার, আমরা তো অনেক সময় কোট পরি, টাই পরি, স্টাইল করে কথাবার্তা বলি, তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোধহয় এটা পছন্দ করেন না। তো এই কারণে তিনি আমাদের ঘাড়ের উপর এমন একজন মহিলাকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন। তো এখন তিনি সবসময় পান খান, তারপরে শেষে তিনি যে পেটিকোট পরেন সেটা শাড়ির চেয়ে অন্তত পক্ষে 1 ফুট ছোট থাকে, ফলে তার পেটিকোট উপরে উঠে থাকে আর নিচে তার পা দেখা যায় শাড়ির ভাঁজ দিয়ে। তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে অপমান করার জন্য তিনি এই যে মনোজান সুফিয়ানকে বানিয়ে দিয়েছেন এবং বলছেন যে বেশি ডাক ফাট দেখাচ্ছ, যাও এখন মনোজান সুফিয়ানের জর্দার কোটে নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরো। তো দিস ইজ দ্য টকিং, এটা বাস্তব, এটা হলো বাস্তব কথা। তো এখন সেই দিক থেকে যদি মনোজান সুফিয়ানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ
এরপর শ্রমিক নেত্রী এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। তো তার সম্পর্কে যদি আমাদের এই বক্তব্য হয়, তাহলে এখন যারা তরুণ আছেন তাদের সম্পর্কে আমরা কি বলছে, এবং যারা নিয়োগ দিয়েছেন সেটা আই ডোন্ট নো কারা দিয়েছেন, সেই নিয়োগকর্তাদের সম্পর্কে সাধারণ মানুষের মতামতকে এই বিষয়টি ভেবে যত দ্রুত সম্ভব এদেরকে, এই সমন্বয়কদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে এদের যোগ্যতা অনুযায়ী তারা যে কাজটি করতে পারে তাদেরকে সেই কাজটি করতে দিন। এর বাইরে করতে দিলেই এদের জীবনটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে আমরা জানি না, কিন্তু এই পরিচয় নিয়ে তারা ঘরে বাইরে কোথাও স্বস্তিতে থাকবে না। আপনি গিয়ে দেখেন একসময় ইমরানের সরকারকে খুব বেশি প্রিভিলেজ দেওয়া হলো, তো সেই ইমরানের সরকার এখন কোথায় আছে উই ডোন্ট নো, এর জীবনটাই পুরো শেষ হয়ে গেছে। কাজেই আমি মনে করি যে সরকারের সুমতি আসুক, এবং এই যে তরুণ এবং কোমলমতি যে সকল সমন্বয়করা তারা নিজেদের জীবনকে বাজি রেখে একটি অভ্যুত্থানের জন্ম দিয়েছে, আমরা কোনো অবস্থাতেই আমাদের স্বার্থ রক্ষা করার জন্য এদের ঘাড়ে বন্দুক রেখে কোনো অবস্থাতে এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যেন এরা বিপদে পড়ে। আল্লাহ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।